এবারের ব্লগে তোমাদেরকে দার্জিলিং এর কাছেই এমন এক পাহাড়ি গ্রামে নিয়ে যাব যেখানে একবার এলে বারবার মন আসতে চাইবে। শীতের মরশুমে কমলা লেবুর উৎসবের জন্য এই জায়গা বিখ্যাত তো বটেই, এছাড়াও প্রকৃতির মাঝে মন ভালো করার জন্য যা যা দরকার তা সব কিছু রয়েছে এই জায়গায়। পাহাড়ের ঠান্ডা বাতাস থেকে পাখিদের মিষ্টি সুরের গান, পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা নদী থেকে পাহাড়ের চূড়া থেকে ঝরে পড়া ঝর্ণার জল, এই সব কিছু পাওয়া যায় এই ভুবন ভোলানো জায়গায়। তার সাথে কম খরচের মধ্যে পাহাড়ের মাঝে আর নদীর একেবারে পাশেই একটা দারুণ আস্তানার সন্ধান দেব তোমাদের, যাদের আতিথেয়তা দেখে মন তৃপ্ত হতে বাধ্য। তাহলে শুরু করা যাক এবারের ভ্লগ। সবাইকে আমার চ্যানেল ওয়াটার বটলস ভ্লগে স্বাগত। আমি সৌরভ, আর এই ভিডিওতে আমাদের গন্তব্য সিটং। হ্যালো বন্ধুরা, আজ 2 ফেব্রুয়ারি 2025, আর আজকে আমরা যাব শিটংয়ের রিভার ক্র্যাব হোমস্টেতে। গতকাল মানে 1 ফেব্রুয়ারি আমরা এসেছিলাম দাওয়াইপানি, তো সেখান থেকে আমরা শেয়ার গাড়ি করে এখন এসেছি মংপু থেকে গাড়ি রিজার্ভ করে আমরা যাব শিটংয়ে। গতকাল আমরা কাটিয়েছিলাম দার্জিলিং এর এক ছোট্ট নিরিবিলি গ্রাম দাওয়াইপানিতে। আজ সেখান থেকেই আমরা রওনা দিয়েছি শিটং এর উদ্দেশ্যে। আগের ভিডিওটা চাইলে গিয়ে দেখতে পারো, তাতে এই ভিডিওতে আমাদের জার্নিটা তোমাদের বুঝতে আরো সহজ হবে। ভিডিওর লিংক ডেসক্রিপশনে রয়েছে। তো আমরা মংপুতে আছি এখন, রিজার্ভ গাড়ি পেয়ে গেছি আমরা, 300 টাকা ভাড়া নিচ্ছে। এখান থেকে শিটং 5 কিলোমিটার, ওই 20 মিনিট 25 মিনিট মতো লাগে যেতে। এনজেপি থেকে কম খরচে শিটং আসতে হলে প্রথমে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি করে মংপু আসতে হবে। তারপর মংপু থেকে 300-400 টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে পৌঁছে যাবে শিটং। তোমরা চাইলে এনজেপি স্টেশন বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে 3 থেকে 3,500 টাকা দিয়ে ডিরেক্ট গাড়ি রিজার্ভ করেও শিটং আসতে পারো। দাওয়াইপানি থেকে মংপু আসার সময় সারাটা রাস্তা কুয়াশায় সাদা হয়েছিল, কিন্তু মংপু থেকে শিটং এর রাস্তা বেশ পরিষ্কার, চারিদিক সবুজ আর শান্তিতে ভরা, তার সাথে শীতের ঠান্ডাও আছে বেশ। শিটং যাওয়ার পথে অনেক সিনকোনা গাছ দেখতে পাবে। এই গাছ থেকেই কুইনাইন পাওয়া যায়, যা ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়। এখন আমরা পার হচ্ছি যোগীঘাট ব্রিজ, 74 মিটার লম্বা আর 5 মিটার চওড়া স্টিলের ব্রিজ, যা মংপু আর শিটংকে যুক্ত করে। আচ্ছা, শিটং এর কিন্তু 3টে ভাগ আছে, শিটং 1, শিটং 2 আর শিটং 3। আমাদের আজকের আস্তানা মানে রিভার ক্র্যাব হোমস্টে রয়েছে শিটং 2-তে। তো আমরা চলে এসেছি রিভার ক্র্যাব হোমস্টেতে। মেন রোডের পাশেই সাইনবোর্ড দেওয়া ওদের, ওখান থেকেই একটুখানি সামনে এগিয়ে যেতে হবে, 1 মিনিটেরও কম সময় লাগবে। এই হলো আমাদের আজকের আস্তানা রিভার ক্র্যাব হোমস্টে। দারুণভাবে বাগান করে সাজানো হোমস্টের চারিপাশ। আমাদের থাকার জন্য দিয়েছে এই সুন্দর দেখতে কটেজ, যার রুম আমার ভীষণ পছন্দ হয়েছে। রুমের ওয়াল, ডেকোরেশন আর লাইটে একটা ক্লাসি ব্যাপার আছে। রুমের জানলা দিয়ে দেখতে পাবে শিটং এর প্রাকৃতিক সৌন্দর্য। 3 জনের জন্য এই রুম একদম পারফেক্ট। রুমে আছে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড, তার সাথে গিজার সহ ওয়েস্টার্ন স্টাইলের একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এছাড়াও রয়েছে বসার স্টুল, সোপ অ্যান্ড টাওয়েল, শু র্যাক, ডাস্টবিন আর আছে একটা টি টেবিল। এখানে 4-5 জনের গ্রুপের জন্য বড় রুমও অ্যাভেলেবেল রয়েছে। একদিনে থাকা খাবার নিয়ে জন প্রতি 1200 টাকা করে দিতে হবে। এই তো রুমের মালকিন চলে এসেছে আমাদের সাথে দেখা করতে। হ্যালো, কামনে না দেয়, বাথরুম যাবে? হ্যাঁ। আমরা যেহেতু দাওয়াইপানি থেকে লেট করে বেরিয়েছি, তাই এখানে পৌঁছতেও লেট হয়ে গেছে। এখন 2:30 বাজে। আগে লাঞ্চটা করে নিই, তারপর একটু আশেপাশে বেরোবো, ঘুরবো। এটা হলো ডাইনিং এরিয়া, আর এইখানে রয়েছে কিচেন। দাদা খাবার রেডি করছে আমাদের লাঞ্চের জন্য। তো দুপুরের খাবার দিয়ে দিয়েছে আমাদেরকে। মেনুতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় দিয়েছে, কালারফুল পাঁপড়, ডিম ভাজা, আর সবজির মধ্যে রয়েছে স্কোয়াশ। এখানে নর্থ বেঙ্গলে কিন্তু এটা খুব একটা, এই সবজিটা কিন্তু খুব ফেমাস, স্কোয়াশ, যেটা ইউজুয়ালি কলকাতার দিকে পাওয়া যায় না। আর
রয়েছে একটা পেঁয়াজ টমেটোর চাটনি। পাহাড়ে হোমস্টেতে বেশিরভাগ সিম্পল খাবার দাবারই বানানো হয়, তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো পরিবেশন, কোয়ালিটি আর স্বাদ, আর এই তিনটেই এখানে প্রশংসাযোগ্য। আমাদের হোমস্টের একদম কাছেই একটা নদী রয়েছে, রেয়াং নদী। এই নদীটাই কিন্তু যোগীঘাট ব্রিজের নিচ থেকে যাচ্ছে। রেয়াং নদীর এই অংশে যাওয়ার রাস্তাটা রিভার ক্র্যাব হোমস্টের ভেতর দিয়ে গেছে, যা হোমস্টের গেস্টদের পাহাড়ি নদীর পাশে একান্ত সময় কাটানোর সুযোগ দেয়। পাহাড়ের বুকে নদী যেন প্রকৃতির অন্তর্নিহিত সৌন্দর্য এবং শান্তির প্রতীক। পাখিদের গানের মতো এই নদীর স্রোতের আওয়াজও প্রকৃতির আর এক সুর, যা অবিরামভাবে বেজে চলেছে। নরম ঢেউ আর স্ফটিকের মতো পরিষ্কার জল, পাথরের গা ঘেঁষে বয়ে যাওয়া জলের স্রোত সারা পাহাড়ে যেন মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে যেন চুপ করে শুধু দেখতে থাকি এই মনোহর দৃশ্য। কাটালাম অনেকটা সময় এখানে একভাবে বসে। এখানে একটা ওয়াটারফলও রয়েছে, আর লেপচা ফলস বলে, কিন্তু আমাদের আসতে যেহেতু লেট হয়েছে তাই জন্য আজকে আর গেলাম না, কিন্তু কাল সকাল সকাল আমরা অবশ্যই যাব ওখানে। সন্ধে হয়ে এসছে, প্রায় 5:10 বাজে। এই হোমস্টের বাইরেই একটা দোকান রয়েছে, চিপস টিপস কিনতে এলাম। এখানে দোকানে বললো বসতে, মানে টেবিল চেয়ার রাখা রয়েছে বসার, কিন্তু এদের গার্ডেনটা খুব ভালো লাগলো। এলাম গার্ডেন মে बैठ सकते हैं? বললো হ্যাঁ बैठ सकते हो। গার্ডেনটা দেখো, কি সুন্দর করে গার্ডেনিং করা। আমার তো মনে হয় যে গাছের থেকে সুন্দর সাজানোর জিনিস হয় না কিছু আর। সন্ধ্যের পর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, দেখা যাচ্ছে শুধু হোমস্টের রঙিন আলো আর পাহাড় থেকে টিমটিমে তারার মতো ঘরবাড়ি। এই তো বাবলুদা চলে এসছে আমাদের জন্য সন্ধ্যের টি আর স্ন্যাক্স নিয়ে। সন্ধ্যে 6:30 বাজে, আর আমাদের জন্য চলে এসছে চা আর ভেজ পাকোড়া, সঙ্গে চিলি সস। আচ্ছা, এই ক্যাম্পে আমরা ছাড়া কিন্তু আজকে আর কেউ নেই, কারণ কালকে সরস্বতী পুজো। আজকেও ছিল মনে হয়, আজকে কালকে দুদিন রয়েছে। পুজোর সময় আমরা বাড়িতে নেই বলে বাবলুদা আমাদেরকে নিয়ে গেল এখানকার সরস্বতী পুজো দেখাতে। পাহাড়ের মানুষেরা সত্যি বড্ড ভালো মনের হয়। আমরা মণ্ডপে যেতেই আমাদের হাসি মুখে স্বাগত জানিয়ে কপালে তিলক আর হাতে ডোর পরিয়ে দিল, তার সাথে পুজোর প্রসাদও দিল। পাহাড়ে কিন্তু আমাদের মতো করেই সরস্বতী পুজো হয়, শুধু বাংলা গানের বদলে স্পিকারে চলছে নেপালি গান। পাহাড়ে এসে সরস্বতী পুজো দেখব তা কোনোদিন কল্পনাও করিনি। পাহাড়েই ফার্স্ট টাইম সরস্বতী পুজো দেখলাম। বাড়িতে না থাকলেও এখানে এসে অ্যাটলিস্ট সরস্বতী পুজোটা কাটাতে পারলাম ভালো করে। রুমে আসার পর শুরু হলো বনফায়ার। পাহাড়ের ঠান্ডায় বনফায়ারের এই উষ্ণতার আলাদাই স্বাদ। তার সাথে আগুনের ওপর তৈরি হচ্ছে জিভে জল আনা বারবিকিউ চিকেন। পাহাড়ে বনফায়ারের ওপর একটু বারবিকিউ চিকেন না হলে সন্ধ্যেটা ঠিক জমে না। আচ্ছা, এই বারবিকিউ চিকেন কিন্তু আলাদা করে অর্ডার করতে হবে। সারা সন্ধে বাইরে খাওয়া দাওয়া আড্ডা গল্প করার পর ডিনার সেরে ফেলার পালা। রাতের খাবার রুটি, চাইলে ভাতও খেতে পারো, তার সাথে রয়েছে সবজি আর চিকেন কারি। সারা দিন বাইরে ঘোরাঘুরি করার পর শরীর এবার ক্লান্ত, তাই ডিনার সেরে একটা টানা ঘুম দিলাম। সুপ্রভাত। আজ 3 ফেব্রুয়ারি 2025, আর গতকাল আমরা এসেছিলাম এখানে, মানে শিটংয়ের রিভার ক্র্যাব হোমস্টেতে। কি অপূর্ব ছবির মতো একটা জায়গা, চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখানেই হোমস্টে। আর পুরো হোমস্টেটা খুব সুন্দর করে গার্ডেনিং করা, চারিদিকে ফুলের গাছ, নানা রকম ফুল, ক্যাকটাস। আজ বাড়ি ফিরবো আমরা, কিন্তু তার আগে এখন আমরা যাব লেপচা ফলস দেখতে। চা দিয়েছে, চাটা খেয়ে তারপর লেপচা ফলস দেখে এসে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। হোমস্টে থেকে লেপচা ফলস হেঁটে যেতে বললো 30-40 মিনিট মতো লাগবে, একটা ছোট হাইকিংও বলতে পারো। চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম লেপচা ফলসের উদ্দেশ্যে।
লেপচা ফল যাওয়ার এই রাস্তাটা কিন্তু দারুণ দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের। শিশির ভেজা ঘাস, পাহাড়ি ফুল, ঠান্ডা বাতাস আর এই ঘন সবুজে ভরা অরণ্য, তার সাথে দূর থেকে ভেসে আসছে পুজোর মণ্ডপে চালানো গান, সব মিলে এক ভুবন ভোলানো পরিবেশ তৈরি হয়েছে। প্রকৃতির মাঝে হারিয়ে নিজেকে খুঁজে পাওয়ার এই অদ্ভুত অনুভূতি পেতেই বারবার ছুটে আসা পাহাড়ের বুকে। আচ্ছা, এগুলো কিন্তু সব কমলা লেবুর গাছ, যেটার জন্য শিটং খুব বিখ্যাত। কিন্তু এখানকার লোকেরা বললো আগের সপ্তাহেই সব কমলা লেবু পেরে নিয়ে এসে আমাদের কপাল খারাপ। কিন্তু এখানটায় যদি আসো কমলা লেবুর গার্ডেন দেখতে, তাহলে জানুয়ারির মধ্যে আসতে হবে, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে। আর কটা দিন আগে এলেই ভালো করে কমলা লেবুর বাগান দেখতে পেতাম। তবে একেবারেই যে নিরাশ হতে হয়েছে তাও নয়, একটু এগোতেই চোখে পড়লো গাছে ঝুলছে বাচ্চা বাচ্চা কমলা লেবু। একদম ছোট ছোট যে কমলা লেবুগুলো রয়েছে সেগুলো আর পারেনি, তাই এগুলো গাছেই রয়েছে। যাই হোক, অন্তত এখানে এসে কমলা লেবুর গার্ডেনে কমলা লেবু দেখতে তো পেলাম। এখানে কিন্তু আমরা প্রচুর পাখি দেখতে পাচ্ছি, মানে ক্যামেরায় অত ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি। প্লাস একটা বাইনোকুলার রয়েছে আমাদের, ওটা দিয়েও দেখছি প্রচুর পাখি, নীল, লাল, হলুদ, নানা রকমের পাখি। যারা বার্ডিং করে বা ফটোগ্রাফি করে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো জায়গা। কমলা লেবুর সাথে সাথে কিন্তু এখানে আরো অনেক রকম সবজি চাষ করেছে। এটা হচ্ছে ধনেপাতা গাছ, এখানে আবার মূলো গাছ হয়েছে, মূলো হয়েছে আবার এই তো মাটির তলায় দেখা যাচ্ছে অল্প। হ্যালো, এই দেখ কে এসছে, তোর নাম কি? তোমার পেছন দেখাচ্ছে जैकी। जैकी, इसके बारे में मेरा जानकारी है ना पूरा। ये सब ये आपको ये एकदम फल बड़ा बड़ा होटल में मिलता है। पोक्चा है ना, ये पोक्चा है, ये इंग्लिश वेजिटेबल में आता है ये। अच्छा, ये है ना बहुत कॉस्टली आता है आपको। बैंगलोर, दिल्ली, बम्बई में बड़ा बड़ा सिटी में ये एकदम बहुत कॉस्टली आता है। इसको हम लोग इधर का हमारा लोकल लैंग्वेज में सिस्नु बोलता है, तो हिंदी में तो कांटा वाला सब्जी है। ये उत्तराखंड का एनीवेयर पहाड़ी अंचल में मिलता है ये। इसको क्या करने का, बॉईल करने का। इसको ये है ना लीप काट के बॉईल करने के बाद उसके बाद फिर इसको भी मिक्सी का है, इसका इंग्रेडिएंट मिक्सी में पेस्ट करके, प्रेशर का बहुत बड़ा दवाई है, हाई प्रेशर के लिए ये कंट्रोल करता है। हाई प्रेशर के लिए, हाई प्रेशर के लिए। যাওয়ার পথে আলাপ হয় এই দাদার সাথে। খুব কম সময় ইনি মানুষের সাথে ভালোভাবে মিশতে জানে। আমরা চাষের গাছ দেখছি দেখে নিজের থেকে এসে আমাদের নানা রকম গাছের সম্বন্ধে বলল। তার সাথে দেখালো ওনার মাছের কালেকশন, আরো বলল এখানকার স্কুল, কলেজ, রাজনীতি আর মানুষের কথা। आपका नाम क्या है बताइए? मेरा नाम है गेबू छिरिंग लेप्चा है। अच्छा, बहुत अच्छा लगा आपसे मिलके। थैंक यू सर। লেপচা ফলসে যাওয়ার জন্য আমাদের এখান থেকে টিকিট করতে হবে। পার হেড নিল 50 টাকা। যেখান থেকে টিকিট করতে হলো ওখান থেকে লেপচা ফলস বললো 10-15 মিনিটের রাস্তা। হোমস্টে থেকে বলেছিল লেপচা ফলসে যেতে 30-40 মিনিট মতো লাগবে। এখানকার লোকেদের তাড়াতাড়ি পাহাড় চড়ার অভ্যাস রয়েছে, তবে আমাদের হেঁটে যেতে ভালোই সময় লাগছে। তাছাড়া রাস্তার প্রত্যেকটা বাঁকে এত সৌন্দর্য চোখে পড়ছে যে কিছুক্ষণ দেখার জন্য দাঁড়াতেই হচ্ছে। এই কাঠের ব্রিজটা কিন্তু সাংঘাতিক, এক একজন করে পার হওয়াই ভালো। এখানে আবার একটা গুহা রয়েছে পাথরের পুরো। যাস না, চলে আয় রিটার্ন আয়। আগে পাহাড় বা জঙ্গলে ঘুরতে গেলে আমিও এরকম উল্টো পাল্টা জায়গায় ঢুকে যেতাম এদিক ওদিক। তারপরে একটা সাউথের মুভি দেখলাম, মুভির নাম মঞ্জুমেল বয়েস। ওইটা দেখে একটুখানি টনক নড়েছে আমার। কারা কারা মুভিটা দেখেছো কমেন্টে জানিও। অবশেষে আমরা পৌঁছলাম লেপচা ফলসের কাছে। এই জায়গা যে কতটা সুন্দর তা হয়তো কথায় বলে ব্যাখ্যা করা যাবে না।
পাহাড়ের চূড়া থেকে জল পড়ার শব্দ যেন এই ঝর্ণার চারিপাশকে জাগিয়ে রেখেছে। মনে হচ্ছে যেন পাহাড়ের জল থেকে সারি সারি মুক্ত একসঙ্গে ঝরে পড়ছে। এই ঘন গাছপালা, পাখির ডাক আর ঝর্ণার শব্দ সব মিলে যেন এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করেছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই জায়গা তোমাদের এক আলাদাই জগতে নিয়ে যাবে। এই হলো লেপচা ফলস, অসম্ভব সুন্দর একটা জায়গা। শিটং এলে এই জায়গাটায় কিন্তু অবশ্যই আসবে। ট্রেকিং করে আসতে হবে, একটু কষ্ট হবে, কিন্তু কষ্টের ফল চোখের সামনে। বর্ষাকালে এলে আরো ভালো লাগবে, কেন তখন জলটা আরো বেশি থাকে। তবে লেপচা ফলসে এলে চেষ্টা করো শিটংয়ের 2 দিন কাটানোর, কারণ এই জায়গার যে অদ্ভুত সৌন্দর্য তা একদিনে দেখে শেষ করার জন্য যথেষ্ট নয়। আমরা সকালবেলায় এসছিলাম লেপচা ফলস দেখতে, ট্রেকিং করে পুরোটা আমাদের আজকের হোমস্টে থেকে, রিভার ক্র্যাব হোমস্টে। কিন্তু এখন রিটার্ন যাচ্ছি 4 হুইলারের রাস্তা দিয়ে, গাড়ির রাস্তা, যেখানে টিকিট কাউন্টারটা রয়েছে অতটা অবধি কিন্তু গাড়ি আসে। যোগীঘাট ব্রিজের রাস্তাটা হয়ে কিন্তু 4 হুইলার আসে এখানে, কিন্তু তারপরে ওই 20 মিনিট 15 মিনিট ট্রেকিং করতেই হবে। লেপচা ফলস থেকে হোমস্টের দিকে ফেরার সময় আরও একটা চমক অপেক্ষা করছিল আমাদের জন্য। আমরা এক্ষুনি কাছে 2টো হর্নবিল বুঝতে দেখেছি, ধনেশ পাখি যেটাকে বলে। মোবাইলের ক্যামেরা তো আসবে না, জুম হবে না অতটা। বাইনাকুলার রয়েছে, বাইনাকুলার দিয়ে দেখছি যদি দেখানো যায়। এর আগে হর্নবিল পাখি শুধু টিভিতে আর চিড়িয়াখানায় দেখেছিলাম, আজ প্রথম সচক্ষে খোলা আকাশে দেখলাম। এই স্মৃতিটা সারা জীবন থেকে যাবে। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট করে তারপর বাড়ির দিকে যাব। ইনি হলো মিস্টার যুবরাজ ঠাকুরি, এনারই রিভার ক্র্যাব হোমস্টে। খুব সুন্দর করে নিজের হাতে সাজিয়েছে। আমি কন্ট্যাক্ট ডিটেল দিয়ে দেবো এনার ডেসক্রিপশানে, তোমরা অবশ্যই এখানে একবার এসে ঘুরে দেখো, দারুণ লাগবে। টাটা, চলিয়ে ফির মিলতে হ্যাঁ। তো এবার শিটংকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। শেয়ার গাড়িতে যাব, এখান থেকে প্রথমে শেয়ার গাড়ি করে মাংপু থেকে আবার শিলিগুড়ি এনজেপি যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাব। তোমরা চাইলে রিভার ক্র্যাব হোমস্টে থেকে বা শিটং থেকে ডিরেক্ট এনজেপি বা শিলিগুড়ি যেতে পারো। সেখানে রিজার্ভ গাড়ি ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা মতো। শিটংয়ে কাটানো এই একদিন সারা জীবন স্মৃতির খাতায় লেখা থাকবে। শিটংয়ের এই শান্তি ভরা পরিবেশ, এই পাহাড়, নদী আর ঝর্ণা আমায় এক অদ্ভুত মায়ায় বেঁধে দিয়েছে। এই জায়গা একবার এসে ঘুরে যাওয়ার জন্য নয়, সময় পেলে বারবার আসবো শিটংয়ের কাছে। তোমরাও এসে দেখো, আমার দৃঢ় বিশ্বাস দারুণ এক অনুভূতি হবে। তার সাথে ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, খুব ভালো লাগলে একটু সাবস্ক্রাইবও করে দিও। এরকম আরো অনেক ভিডিও আসতে চলেছে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর অবশ্যই ঘুরতে থাকো। দেখা হবে আবার এক নতুন জায়গায়। বিদায়।